অবৈধভাবে ক্ষমতা দখলকারী একটি সরকার একটি সাজানো নির্বাচন অনুষ্ঠান করে বিদায় নিচ্ছে, কিন্তু বিদায় নিতে নিতে উটের লেজে বেড়াল বেঁধে দেওয়ার গল্পের মতো তারেক রহমানের গলায়ও সংবিধান ধ্বংসের দায় চাপিয়ে দিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। আপনারা সেই সুলতানের অপছন্দের এক ব্যক্তিকে বাধ্য হয়ে উট উপহার দেওয়ার আরব্য রজনীর গল্পটি জানেন তো, না? আচ্ছা, না জানলেও অসুবিধা নেই, আমি ভিডিও শেষে গল্পটি বলে তারপরে আজকে বিদায় নেব। তার আগে তারেক রহমান এখন কি করবেন, বিএনপি এখন কি করবে, সেটা নিয়ে আলোচনা করা যাক। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ 18 মাস ধরে ক্ষমতায় থেকে সংবিধানের নানা লঙ্ঘন করে এসেছে। এখন বিদায়ের মুহূর্তে তারা একটি ফাঁদ পেতেছে, যাতে নতুন সরকার, বিশেষ করে বিএনপি এবং তারেক রহমান, সংবিধান লঙ্ঘনের কলঙ্ক নিয়ে যাত্রা শুরু করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা প্রথমে এমপি হিসেবে শপথ নেবেন, তারপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আরেকটি শপথ নেবেন। কে বলেছেন? আলী রিয়াজ। আলী রিয়াজকে আমেরিকা থেকে উড়িয়ে আনা সংবিধান সংস্কার বিষয়ক ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় প্রধান ব্যক্তি ইউনূসের পরেই যার অবস্থান ছিল, যার সংবিধান নিয়ে কোনো ধরনের কাজ করার কোনো অভিজ্ঞতা নেই। এই দ্বৈত শপথের আয়োজন করা হয়েছে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে মঙ্গলবার সকাল 10টায়। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুসারে আমন্ত্রণপত্র ইস্যু করা হয়েছে বা হচ্ছে, এবং নির্বাচিত সদস্যদের জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে। কিন্তু এই প্রক্রিয়ার পেছনে লুকিয়ে আছে একটি গভীর সাংবিধানিক ফাঁদ। প্রস্তাবিত ব্যবস্থা অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রথমে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, যার মাধ্যমে তারা বাংলাদেশের সংবিধান সংরক্ষণ, সমর্থন এবং নিরাপত্তা বিধানের অঙ্গীকার করবেন। এরপরেই তাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আরেকটি শপথ নিতে হবে। এই দ্বিতীয় শপথটি মূল সমস্যা, কারণ এই শপথে তারা কি বলবেন সেটা তো জানা নেই, সেটা তো সংবিধানে নেই। সাংবিধানিক আইনের দৃষ্টিকোণ থেকে এই পরিস্থিতি একটি অভূতপূর্ব দ্বন্দ্ব সৃষ্টি করেছে। একজন ব্যক্তি একই সাথে সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়ে আবার সেই সংবিধানকে পরিবর্তন করার শপথ নিতে পারেন না। মানে আপনি এই মুহূর্তে যখন শপথ নেবেন এমপি হিসাবে, তখন আপনি শপথ নিচ্ছেন এই সংবিধানকে আপনি সমুন্নত রাখবেন, কিন্তু পরের মুহূর্তে আরেকটি শপথ নেবেন যে এই সংবিধানকে আপনি ছুঁড়ে ফেলে দিবেন। হয় এটা? এটি শুধু একটি প্যারাডক্স নয়, বরং একটি আইনগত অসম্ভাবনা। আইন বিশেষজ্ঞদের মতে দ্বিতীয় শপথ গ্রহণের সাথে সাথেই প্রথম শপথটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তার মানে তিনি সংসদ সদস্য আর থাকবেন না। বর্তমান বাংলাদেশের সংবিধানে সাংবিধানিক সংস্কার পরিষদের কোনো উল্লেখ নেই। এই পরিষদের আইনি অস্তিত্ব, এর কর্মপরিধি, শপথ গ্রহণের পদ্ধতি, শপথ গ্রহণে কি পাঠ করবেন, কিছুই সংবিধানে নির্ধারিত নেই। রাষ্ট্রপতির জারি করা আদেশ দিয়ে এমন একটি পরিষদ গঠনের চেষ্টা সংবিধানের মূল নীতির পরিপন্থী। রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা আছে, কিন্তু সংবিধানের বাইরে গিয়ে আদেশ জারির কোনো ক্ষমতা রাষ্ট্রপতির নেই। এবং মনে রাখতে হবে, সংবিধান যারা বেআইনিভাবে কোনো রকম 2/3 সংখ্যাগরিষ্ঠতা ছাড়া বদলাতে যাবে, তাদের শাস্তি মৃত্যুদণ্ড। এটা আপনারা ভুলে যাবেন না। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক, যার প্রথমেই এই ঐক্যমত্য কমিশনের প্রধান হওয়ার কথা ছিল, কিন্তু তিনি দূরে সরে গেছেন কারণ এরকম একটি ঘটনার কথা তিনি প্রথমে আজ করতে পেরেছিলেন, স্পষ্ট করে বলেছেন তিনি যে আইনগতভাবে সংবিধান সংস্কার পরিষদের কোনো ভিত্তি নেই। অন্যদিকে বিএনপির নেতারাও এ বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যিনি এই পুরো প্রক্রিয়ার সঙ্গে 9 মাস ধরে ডিনার খেয়েছেন আলী রিয়াজদের সঙ্গে, তিনি বলেছেন সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হলে সংবিধান সংশোধন সহ দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রথমে যেতে হবে, তারপরে যদি করা যায়। জুলাই সনদে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল স্বাক্ষর করেছে বটে, এটি সত্য, কিন্তু একটি রাজনৈতিক অঙ্গীকারনামা আর সাংবিধানিক আইনি পদ্ধতি এক বিষয় তো নয়। রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রয়োজনীয়তায় একমত হতে পারে, কিন্তু সেই সংস্কার অবশ্যই সংবিধান সম্মত বা সংবিধান মতে হতে হবে। অধ্যাপক আলী রিয়াজদের মতো ব্যক্তিদের রাজনৈতিক বিবেচনা এবং সদিচ্ছার দোহাই দিয়ে আইনি পদ্ধতিকে পাশ কাটিয়ে যাওয়ার পরামর্শ গ্রহণযোগ্য নয়, হতে পারে না। তার মানে বিএনপি এখন একটি কঠিন সিদ্ধান্তহীনতার মুখে দাঁড়িয়ে আছে।
তারা যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয় তাহলে তাদের সাংবিধানিক আইন ভঙ্গের দায় নিতে হবে, আর যদি না নেয় তাহলে জুলাই সনদের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আসবে। এই দুইয়ের মধ্যে প্রথমটি আইনগত সমস্যা আর দ্বিতীয়টি রাজনৈতিক সমস্যা। রাজনৈতিক সমস্যাকে আপনি পালন করতে গিয়ে আইন ভঙ্গের কাজটি আপনি করতে পারেন না। করতে পারেন কি? আইনের শাসনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ যে কোনো দলের জন্য প্রথমটি গ্রহণযোগ্য হতে পারে না। আইনগত সমস্যাকে পাশ কাটিয়ে যাওয়াটা কাজের কাজ হতে পারে না। বিএনপি যারা এই নির্বাচনে 209টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের কথা তো বললাম। তিনি সংবিধানের বাইরে গিয়ে তারা এখনই এমন পরিষদ গঠনের জন্য প্রস্তুত নয় সে কথাও বলেছেন। আইনে উল্লেখ না থাকায় পরিষদের শপথ কে পড়াবেন সেটাও তো অনিশ্চিত। বিএনপির নেতারা জানিয়েছেন মঙ্গলবার তাদের সংসদ সদস্যরা এই দ্বিতীয় শপথ নেবেন কিনা সেটা নিশ্চিত নয়। এতে সংবিধান সংস্কার পরিষদের শপথ অনুষ্ঠান অনিশ্চয়তার মুখে পড়েছে। সালাউদ্দিন আহমদ আরও বলেছেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হলে সংবিধান সংশোধন সহ দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এটি যদি সংবিধানে ধারণ করা হয় তাহলে শপথ সম্ভব, কিন্তু বর্তমানে এটি অসাংবিধানিক। তারেক রহমানের সামনে এখন 3টি স্পষ্ট পথ রয়েছে। প্রথমত, তিনি সংবিধান সংস্কার পরিষদের অবৈধ শপথ প্রত্যাখ্যান করতে পারেন এবং শুধুমাত্র সংসদ সদস্য হিসাবে শপথ নিয়ে সাংবিধানিক পদ্ধতিতে সংস্কারের কাজ শুরু করতে পারেন। দ্বিতীয়ত, তিনি উচ্চ আদালতে গিয়ে এই পুরো প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করতে পারেন। তৃতীয়ত, তিনি রাজনৈতিক দলগুলোর সাথে বসে একটি জাতীয় কনভেনশনের মাধ্যমে এই বিষয়ে ঐকমত্য তৈরি করার চেষ্টা করতে পারেন। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে প্রথম পথটি বেছে নেওয়া। বাংলাদেশের সংবিধানের সংশোধনের জন্য যে পদ্ধতি রয়েছে সেটি অনুসরণ করেই সংস্কার কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা যায়, প্রয়োজনে গণভোট করা যায়, কিন্তু সবই হতে হবে সাংবিধানিক পদ্ধতি অনুসরণ করে। তারেক রহমান যখন ক্ষমতায় আসছেন তখন তার সামনে রয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি কি তার রাজনৈতিক যাত্রা শুরু করবেন সংবিধান লঙ্ঘনের মাধ্যমে, নাকি সংবিধানের প্রতি সম্মান দেখিয়ে? এই প্রশ্নটি এখন খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের উত্তরটি শুধু বিএনপি বা তারেক রহমানের জন্য নয়, পুরো বাঙালি জাতির জন্য, বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। একটি বিষয় মনে রাখতে হবে, মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার 18 মাস ধরে সংবিধান লঙ্ঘন করে 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 ক্ষমতায় ছিল। তাদের বিদায়কালেও তারা একই পথে হেঁটেছে, কিন্তু নির্বাচিত সরকার কি সেই একই পথে চলতে পারে বা চলবে? এটা একটা সিরিয়াস ব্যাপার। অন্তত বিএনপির সিনিয়র নেতাদের বা সিনিয়র পলিটিশিয়ানদের এটা তো বোঝার কথা, তাই না? নবনির্বাচিত এমপিদের 2টি শপথ নেওয়ার কোনো সুযোগ নেই। এমপি হিসাবে শপথ নেওয়া মানে সংবিধানের সংরক্ষণ, সমর্থন এবং নিরাপত্তা বিধান করা, অর্থাৎ সংবিধান সমুন্নত রাখার শপথ নেওয়া। এর পরপরই তারা যদি সংস্কার পরিষদ হিসাবে শপথ নেন, এর মানে হবে যে সংবিধান তারা সমুন্নত করার শপথ নিলেন, সেই সংবিধান এখনই আবার ভেঙে ফেলারও শপথ নিচ্ছেন। এই দ্বিতীয় শপথ নেবার সাথে সাথে আগের শপথটি অকেজো হয়ে যাবে এবং তারা আর এমপি থাকবেন না এবং সংবিধানে হাত দেওয়ার অধিকার তাদের থাকবে না। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিএনপির উচিত হবে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বা ডেপুটি স্পিকারের মাধ্যমে শপথ গ্রহণের ব্যবস্থা করা, প্রয়োজনে আওয়ামী লীগ সহ বিভিন্ন দলের কনভেনশন ডাকা, অথবা উচ্চ আদালতে গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করা। বেআইনিভাবে কোনো সংসদ গঠিত হতে পারে না, হতে দেওয়া উচিত নয়। বিএনপির মতো একটি নিয়মতান্ত্রিক দলের পক্ষে এটা তো একদমই উচিত নয়। জামাত পারে, কারণ জামাত কোনো নিয়মতান্ত্রিক দল নয়, একটা সন্ত্রাসী দল, এবং সেই দল বাংলাদেশের ক্ষমতা ছাড়া আর কিছু চায় না। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ অসাংবিধানিক, গণভোট অসাংবিধানিক। বিএনপি সহ নির্বাচিত রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল কাজ হবে সংবিধানে বর্ণিত নিয়ম অনুসারে শপথ গ্রহণ করা। আইনের শিক্ষক হিসাবে এটা অনেককেই সতর্কবাণী দিয়েছেন। আমি মাসুম বিল্লার কথা বলি, তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে বাংলাদেশ চরম সাংবিধানিক সংকটে পড়বে অন্যথায়। যদি তারেক রহমান এই ফাঁদে পা দেন তাহলে তাদের যাত্রা শুরু হবে সংবিধান লঙ্ঘনের কলঙ্ক দিয়ে। এটি শুধু বিএনপির জন্য নয়, পুরো দেশের জন্য বিপজ্জনক। পরিবর্তে তার উচিত সংবিধান অনুসারে শুধু এমপি হিসাবে শপথ নেবেন এবং গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করার জন্য উচ্চ আদালতে যাবেন, যা দলীয় কনভেনশন ডাকবেন। এটাই হবে দায়িত্বশীল পদক্ষেপ। অন্যথায় ইউনূস সরকারের পাতা ফাঁদে পড়ে তারা নিজেদের অবৈধতার অংশীদার হয়ে উঠবেন এবং অবৈধ ইউনূস সরকারের অংশীদার হিসাবে ভবিষ্যতে তাদের বড় ধরনের সমস্যায় পড়তে হবে। এটা আপনি লিখে রাখতে পারেন। চলে যাচ্ছি
কিন্তু তার আগে সেই প্রতিশ্রুতি অনুসারে সেই গল্পটি শোনায় যায়। এক সুলতান, তার একজন অপছন্দের লোক ছিল, কিন্তু তাকে দিয়ে অনেক উপকারও হতো। একবার তিনি একটা কাজ করতে বললেন, সেই কাজটি তার পারার কথা ছিল না, কিন্তু লোকটি পারল এবং সুলতান ভেবেছিলেন যে এই যেহেতু পারবে না তার গর্দান নেওয়া হবে, কিন্তু যেহেতু পেরেছে সুতরাং এই অপছন্দের লোকটিকে একটু পুরস্কৃত করতে হবে। তিনি বাধ্য হয়ে এই অপছন্দের লোকটিকে একটি উট উপহার দিলেন, কিন্তু বিদায়ের সময় সুলতান গোপনে উটের লেজে একটি বেড়াল বেঁধে দিলেন। ভাবুন অবস্থা, উটের লেজে একটি বেড়াল বাঁধা, উট ছুটছে, সেই উট দিয়ে কি করবে? উট চলার সাথে সাথে বেড়ালের চিৎকারে উট পাগলের মতো দৌড়াতে থাকে এবং উপহার গ্রহীতা তো বুঝতেই পারেন তার কি অবস্থা। ঠিক তেমনই ইউনূস সরকার বিদায় নিয়ে যাচ্ছে, কিন্তু তারেক রহমানের গলায় সংবিধান লঙ্ঘনের বেড়ালটা বেঁধে দিয়ে যাচ্ছে। এই ফাঁদ এড়িয়ে যাওয়াই হবে তারেকের স্মার্ট সিদ্ধান্ত। আশা করি তারেক রহমান এটুকু স্মার্টনেস অর্জন করেছেন। ভালো থাকবেন সবাই।